কবি নজরুল কলেজের সপ্তম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমরা সকলেই জানো তোমাদের এই 7th সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটি যা একটা রেখেছে, সিলেবাসে রেখেছে রিসার্চ মেথোডোলজি। সবাইকেই তোমাদের এটা পড়তে হবে যারা 4 ইয়ার্স করছো। তো আমি কবি নজরুল কলেজের লাইব্রেরিয়ান। তোমাদের এই রিসার্চ মেথোডোলজি চ্যাপ্টারটা আমি পড়াবো। তো সবাই তো ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো না, দুঃখজনক ব্যাপার। তাই আমার এই প্রয়াস যাতে করে তোমরা অন্ততপক্ষে বাড়িতে আমার এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা এই পেপারটা সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল হও এবং পরীক্ষায় ভালো ফলাফল করো। তো যাই হোক, প্রথমেই দুটো টার্ম নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে মেথোডোলজি এবং হচ্ছে মেথডস। আমরা অনেকেই এই দুটো টার্মকে গুলিয়ে ফেলি, অর্থাৎ সিমিলার অর্থে ব্যবহার করি। মেথোডোলজিও যা বা আর মেথডসও তাই হিসেবেই আমরা দেখি। সেই জন্য অনেকেই রিসার্চ মেথডস বলে, আবার অনেকে বলে রিসার্চ মেথোডোলজি। যাই হোক, মেথোডোলজি এবং মেথডস দুটো কিন্তু একই নয়। মেথোডোলজি মানে why and the theoretical framework guiding the study, অর্থাৎ কেন আমি রিসার্চটি করছি এবং সেই রিসার্চটি করতে গিয়ে আমার কোন কাঠামোর প্রয়োজন হবে, যে কাঠামোটি আমাকে সমস্ত রিসার্চ ওয়ার্কটাকে গাইড করবে বা গভর্ন করবে। এটা হচ্ছে মেথোডোলজি। আর মেথডস হচ্ছে সেই রিসার্চটি করতে গিয়ে আমি যে সমস্ত টুলস এবং টেকনিক ব্যবহার করব এবং সেগুলোকে ব্যবহার করে আমি আমার এভিডেন্স গুলোকে গ্যাদার করব। এইটা হচ্ছে মেথডস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো মেথোডোলজি এবং মেথডস কিন্তু একই নয়। তারপর রিসার্চ মেথোডোলজি কি এটা আমরা জানি। রিসার্চ মেথোডোলজি নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে রিসার্চ করার একটা পদ্ধতি। অর্থাৎ আমরা রিসার্চ মেথোডোলজি বলতে বুঝি একটা বিজ্ঞান যেটা আমাদের বলে দেয় যে রিসার্চ কিভাবে আমরা পরিচালনা করব। দ্যাট ইজ research methodology is the science of studying how research is conducted. রিসার্চ মেথোডোলজি বিষয়টি যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার রিসার্চ কিভাবে আমাকে পরিচালনা করতে হবে। সেই জন্য রিসার্চ মেথোডোলজি যদি আমি করতে পারি, রপ্ত করতে পারি, তাহলে কি হবে, আমি একটা রিসার্চ কিভাবে সিস্টেমেটিক্যালি কন্ডাক্ট করা যায় এবং সেই রিসার্চটি কন্ডাক্ট করতে গিয়ে তার অ্যানালিটিক্যাল এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি হবে সেটা আমি বুঝতে পারি। তাহলে হোয়াট ইজ রিসার্চ মেথোডোলজি এই ধরনের যদি তোমাদেরকে প্রশ্ন করে, তোমরা যারা বাংলায় লিখছো যেটা আমি বললাম সেটা লিখবে, এবং যারা ইংরেজিতে লিখছো তারা এই ডেফিনেশনটাকে লিখতে পারো। দেন আমরা জানবো যে কিভাবে রিসার্চ মেথোডোলজি একজন রিসার্চারকে বা গবেষককে তৈরি করে। হাউ ডাজ রিসার্চ মেথোডোলজি প্রিপেয়ার এ রিসার্চার। তাহলে এখান অর্থাৎ এইটা থেকে আমরা বুঝতে পারবো রিসার্চ মেথোডোলজির ইম্পর্টেন্সটা কি। আর তোমাদের সিলেবাসে দেখবে রিসার্চের উদ্দেশ্য কি আছে বা রিসার্চ মেথোডোলজির উদ্দেশ্য কি আছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এখান থেকেও তোমরা কিছুটা পারবে, যদিও আমি পরবর্তীতে ইম্পর্টেন্স অফ রিসার্চ, অবজেক্টিভস অফ রিসার্চ এগুলো আলাদাভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করব। তাহলে
যদি একটা রিসার্চ মেথোডোলজি বা আমরা ফলো করি, অর্থাৎ একটা সম্পূর্ণ রিসার্চ মেথোডোলজিকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা আমাদের সম্পূর্ণ গবেষণার একটা ব্লুপ্রিন্ট বা ছক আমরা পেয়ে যাব, যেটা আমাদের রিসার্চের প্রত্যেকটা ফেজকে কি করবে, গভর্ন করবে বা গাইড করবে আমাদের, যে কিভাবে আমাদের সেই রিসার্চটাকে আমরা পরিচালনা করব বা কন্ডাক্ট করব। তাহলে যে কয়েকটি স্ট্রাকচার্ড যে পদ্ধতি, একটা স্ট্রাকচার্ড রয়েছে, পদ্ধতি রয়েছে রিসার্চের, সেই স্ট্রাকচার্ড ফেজের কয়েকটি স্টেজ রয়েছে। সেই 5টি স্টেজ আমি এখানে বলছি তোমাদের। একটা হচ্ছে প্রবলেম ফর্মুলেশন অ্যান্ড লিটারেচার রিভিউ, অর্থাৎ তুমি এমন নয় রিসার্চ করব বললেই করে নিতে পারবে, ঠিক আছে? 10টা বই পড়লাম, 50টি প্রবন্ধ পড়লাম, তারপর সেগুলো থেকে সামারাইজ করে একটা বিষয় নিয়ে লিখে দিলাম, রিসার্চ হয়ে গেল, এমন কিন্তু নয়। তাহলে সবের আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার প্রবলেমটা কি, রিসার্চ প্রবলেমটা কি, আমি কি নিয়ে রিসার্চ করতে চাই। আমি যে সমাজে বাস করছি, সেই সমাজে যদি চারিদিকে তাকিয়ে দেখি, নানা রকম সমস্যা আমার সামনে আসবে। তাহলে যে সমস্যা আমাকে ভাবায়, সেই সমস্যা গুলো নিয়ে আমি আমার রিসার্চ কন্ডাক্ট করতে পারি। এটা তো অ্যাপ্লাইড রিসার্চ হয়, আবার থিওরিটিক্যাল যে রিসার্চ আছে সেগুলো হয়। তো যাই হোক, প্রথমে কি করতে হবে, আমাকে একটা প্রবলেম ফর্মুলেট করতে হবে, রিসার্চ প্রবলেম। এবং সেখানে রয়েছে রিসার্চ হাইপোথিসিস, রিসার্চ কোয়েশ্চেন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এগুলো পরে ডিটেলসে আলোচনা হবে। আজকে ইন্ট্রোডাক্টরি যেহেতু আলোচনা, সেই জন্য আমি প্রথমে খুব সংক্ষেপে এগুলো বলে যাচ্ছি। তারপর রিসার্চ ফর্মুলেশন, রিসার্চ কোশ্চেন, রিসার্চ প্রবলেম ফর্মুলেশন হলো, রিসার্চ কোশ্চেন আমি ঠিক করলাম, তার ভিত্তিতে আমি রিসার্চ হাইপোথিসিস ঠিক করলাম। এরপর আমাকে যেটা করতে হবে, লিটারেচার রিভিউ, অর্থাৎ আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করছি, সেই প্রবলেমটা সম্পর্কে ইতিমধ্যে কোন কোন স্টাডি বা রিসার্চ গবেষণা হয়েছে, সেগুলো আমাকে দেখতে হবে, খুঁজতে হবে। তার মাধ্যমে আমি বুঝতে পারবো অলরেডি যে রিসার্চ গুলো হয়েছে সেটা কত দূর ডিপলি হয়েছে, কোথাও কোনো রিসার্চ গ্যাপ রয়েছে কিনা। সেই রিসার্চ গ্যাপটা খুঁজে পেলে আমি ফার্দার সেটাকে রিসার্চ করতে পারি। আদারওয়াইজ সেই রিসার্চের যদি কোনো রিসার্চ গ্যাপ নাই থাকে, তাহলে আর নতুন করে রিসার্চ করার কোনো প্রয়োজন নেই সেই সমস্যা নিয়ে। সেটাতে কি হয়, শুধু শুধু সময় নষ্ট হয়, রিসার্চের ডুপ্লিকেসি হয়। ডুপ্লিকেট রিসার্চ করে তো লাভ নেই, সেখানে নিজের রিসার্চের টাইম নষ্ট হয়, সময় অর্থ নষ্ট হয়। এবং যদি সরকার সেই রিসার্চে ফান্ড করে, তাহলে সরকারের সেটা ট্যাক্স পেয়ারদের পয়সা নষ্ট হয়। যাই হোক, তাহলে এটা হলো প্রথম স্টেজ। তারপর আমাকে কি করতে হবে, রিসার্চ ডিজাইন করতে হবে। আমি রিসার্চের একটা নকশা তৈরি করব, আমি কিভাবে আমি রিসার্চ করব, আগিয়ে নিয়ে যাব, তার ডিজাইন করতে হবে, প্ল্যান করতে হবে। তারপর আমাকে কি করতে হবে, ডেটা কালেকশন করতে হবে। অর্থাৎ যদি আমার সার্ভে বেসড কোশ্চেন হয়, তাহলে আমাকে ফিল্ডে গিয়ে আমার যে রেসপন্ডেন্ট তাদের সঙ্গে কথা বলতে হবে, সেটা তাদের কাছ থেকে ডেটা নিয়ে করতে হবে। ইতিমধ্যে যে সমস্ত রিসার্চ গুলো হয়েছে সেগুলো আমাকে করতে হবে, সেখান থেকেও আমি ডেটা পাবো। তারপর once data is collected, ডেটা যখন কালেক্ট হয়ে যাবে, সেই ডেটাকে অ্যানালিসিস করতে হবে। সেই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হতে পারে, কোয়ালিটেটিভ অ্যানালিসিস হতে পারে। সেই ডেটা অ্যানালিসিস করতে গিয়ে নানা রকম টুলস এর ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর বলা হলো না, এদিকে ডাটা কালেকশন করতে গিয়ে আমাকে নানা রকম টুল ব্যবহার করতে হতে পারে। রেসপন্ডেন্টের কাছে গিয়ে বা সরাসরি
ইন্টারভিউ নিতে পারি, আমি আগে থেকে একটা কোশ্চেনিয়ার রেডি করে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এরকম নানা রকম রিসার্চ টুল রয়েছে। তারপর ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে নানা রকম টুল আমাদের রয়েছে, সেখানে কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ অ্যানালিসিস হতে পারে। সেই ডেটা অ্যানালিসিস করার পর আমাকে কি করতে হবে, ইন্টারপ্রিট করতে হবে, এবং ইন্টারপ্রিট করার পর আমার সেই যে আমি ফাইন্ডিংসটা হয়েছে, আমি যে ফলাফলটা পেয়েছি সেটাকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, তারপর কি আছে সেই রিসার্চের ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, সবগুলো আমাকে বার করতে হবে। এই পুরো 5টি স্টেজ রয়েছে। এইগুলো পরে আবার আমাদের কি হবে, ডিটেলসে আলোচনা হবে। তাহলে রিসার্চ মেথোডোলজির গুরুত্ব কোথায়? নানা রকম গুরুত্ব রয়েছে। তো আমি প্রথমত 3টে গুরুত্বের কথাই বলবো। রিসার্চ মেথোডোলজি স্টাডি করার পর আমি একটা প্রিসাইজ এবং রেশনাল ফ্রেমওয়ার্ক আমি তৈরি করতে পারবো আমার রিসার্চটি পরিচালনা করার জন্য। আমাকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে কোন কাঠামোর মধ্যে থেকে আমি আমার রিসার্চটাকে পরিচালনা করব, এটি আমি ঠিক করতে পারবো। অর্থাৎ রিসার্চ মেথোডোলজি করে আমাকে একটা ব্লুপ্রিন্ট দেবে, যেটাকে আমি ফলো করে আমি আমার রিসার্চটাকে কন্ডাক্ট করতে পারবো। Then it facilitates you with the methodical and consistent planning, organization and execution of your research. তারপর কি করবে, রিসার্চ মেথোডোলজি তোমাকে কি করবে, একটা কনসিস্টেন্ট বা ধারাবাহিক যে পরিকল্পনা, এবং সেটাকে তোমার ডেটা, রিসার্চ ডেটাকে কিভাবে তুমি অর্গানাইজ করবে এবং রিসার্চটাকে সর্বোপরি কিভাবে এক্সিকিউট করবে, এইটা তোমাকে রিসার্চ মেথোডোলজি ঠিক করে দেবে। আর তাছাড়াও কি করবে, it helps you in the defending and elucidating your decisions about research design, methodology and strategies. Reason 2, রিসার্চ মেথোডোলজি কি করবে, তোমার যে স্টাডির যে রিলায়েবিলিটি সেইটাকে নির্ধারণ করবে। যদি প্রপার রিসার্চ মেথড ফলো করে আমার একটা রিসার্চ কন্ডাক্ট করা হয়, তাহলে সেটা কি হয়, সেই রিসার্চ রিলায়েবল হয় এবং সেটা পিয়ারদের মধ্যে, অর্থাৎ ফেলো রিসার্চার যারা আছে, একাডেমিশিয়ানস যারা আছে, সেই রিসার্চটি সম্বন্ধে তারা কি করতে পারেন, রিসার্চটাকে তারা বিশ্বাস করতে পারেন। আর কি করবে, রিসার্চ মেথোডোলজি ফলো করে যে তথ্যগুলো দরকার, যে তথ্যগুলো বিশ্বাসযোগ্য হবে, সেই তথ্যগুলোকে আমাকে খুঁজে পেতে সাহায্য করবে রিসার্চ মেথোডোলজি। আর কি করবে, রিসার্চ করতে গিয়ে আমার যে ভুল ভ্রান্তিগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে মিনিমাইজ করবে। এমনও হয় কোনো ক্ষেত্রে যদি প্রপার রিসার্চ মেথোডোলজি আমরা ফলো না করি, তাহলে 5 মাস 6 মাস কাজ করার পর বুঝতে পারি যে না, রিসার্চটি আমার ঠিক পথে এগোচ্ছে না। তাহলে কি হয়, আমাকে আবার পুনরায় শুরু করতে হয়। তাহলে এটা পিওরলি একটা ওয়েস্টেজ অফ টাইম and money also. So if we follow the proper research methodology from right from the beginning of our research, it is possible that no mistakes will happen. And তাছাড়াও রিসার্চ মেথোডোলজি যদি আমরা ফলো করি, তাহলে আমার মধ্যে যে বায়াসনেস আসার যে সম্ভাবনা থাকে, সেটা সম্বন্ধে আমি আগে ভাগেই সচেতন হয়ে যেতে পারি। অর্থাৎ যেটাকে প্রেজুডিস বা বায়াসনেস যদি আমি বলি, একটা উদাহরণ দিয়ে বলি, ধরে নিন দুটো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করছি, পূর্বতন গভর্নমেন্টের এবং বর্তমান গভর্নমেন্টের।
আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, এখন হলো অন্নপূর্ণা ভান্ডার। তাহলে আমাদের এই দুটো এর মধ্যে ওয়েলফেয়ার স্কিমের মধ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করতে যাই, তাহলে যে ডেটা আমাকে সংগ্রহ করতে হবে, সেই ডেটা সংগ্রহ করতে গিয়ে আমি যদি বায়াসড হয়ে পড়ি কোনো একটি সরকারের প্রতি, তাহলে স্বাভাবিকভাবেই আমার ওই রিসার্চটাও বায়াসড হয়ে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে এই রিসার্চটি কি হবে, রিলায়েবল হবে না। তাহলে রিসার্চ মেথোডোলজি আমাদের এই বায়াসনেস থেকে দূরে রাখে। অ্যান্ড রিজন 2, যদি রিসার্চ মেথোডোলজি কি করে, আমরা আমাদের গবেষণার মাধ্যমে যে নলেজ ডিফিউশন বা প্রোগ্রেশনের কাজটা করতে চাইছি, সেটা স্মুথলি হতে পারে। আর যে সমস্ত গবেষণা অলরেডি হয়েছে, সেই আপনি যে ক্ষেত্রেরই হন, সে আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে বা আপনার ক্ষেত্রের বাইরেও হতে পারে। সেক্ষেত্রে যে সমস্ত রিসার্চ গুলো হয়েছে, সেই রিসার্চ গুলো এক্সটেন্ড করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, রিসার্চ মেথোডোলজিকে কাজে লাগিয়ে সেগুলোকে অ্যানালিসিস করতে পারি। আর তাছাড়াও এই যে স্টাডি গুলো অলরেডি হয়ে আছে, সেইগুলোকে আমরা কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো, কন্ট্রাস্ট করতে পারবো, আর ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে রিসার্চ গ্যাপ গুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে পুরো এই আলোচনার মাধ্যমে যেটা আমরা শিখলাম, সেটা হলো রিসার্চ মেথোডোলজি কি করে, হেল্প করে ইফেক্টিভলি কি করতে, ডিজাইন, কন্ডাক্ট, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট আওয়ার স্টাডিজ। আমরা যে গবেষণাটা করছি, যে রিসার্চটি করছি, সেটাকে আমরা কি করতে পারবো, ইফেক্টিভলি ডিজাইন করতে পারবো, কন্ডাক্ট করতে পারবো এবং অ্যানালাইজ এর মাধ্যমে সেটাকে রিপোর্ট করতে পারবো। আর quality and credibility of our research will be ensured by following proper research methodology. আর তাছাড়াও অন্যান্য যে গবেষক রয়েছেন, তারা যে অলরেডি রিসার্চ গুলো করেছেন, সেইগুলো আমরা কি করতে পারবো, ইভ্যালুয়েট করতে পারবো এবং ক্রিটিসাইজ বা ক্রিটিক আমরা করতে পারবো, যদি আমরা প্রপারলি একটা রিসার্চ মেথোডোলজি ফলো করি। সো every one of you should understand research methodology and study research methodology before you start or jump into your own research. Thank you.